সৃষ্টি, স্থিতি ও লয় নির্ধারণ করেছে নারী। আমরা নারী, কিন্তু আমরা সর্বসহা, সবসময় মহীয়সী নই। চৈতির কলমের আজকের নিবেদন, কথা যখন স্বপ্ন, নারী আদি শক্তি। মহাভারতের অর্জুনের দ্বিতীয় পত্নী উলুপি নাগকন্যা নিজের লক্ষ্যে স্থির ছিলেন। তোমাকে ক্ষমা করিনি অর্জুন, একমাত্র ছেলেকে পাঠিয়েছিলাম যুদ্ধে, বলি দিতে নয়। তার শৌর্যে সে মৃত্যুবরণ করবে, সেটাই তো চেয়েছিলাম। কিন্তু তোমরা কি করলে? একজন 36 গুণ সম্পন্ন পুরুষের প্রয়োজন ছিল বলিদানের জন্য। তুমি ছিলে, তোমার অন্য পুত্র অভিমন্যু ছিল, ছিলেন স্বয়ং দ্বারকাধীশ। তবু তোমরা বেছে নিলে তোমার জ্যেষ্ঠ পুত্র, আমার একমাত্র অবলম্বন ইরাবানকে। তার শেষ ইচ্ছা ছিল এক রাতের জন্য বিবাহ করা, সেখানেও প্রবঞ্চনা। শ্রীকৃষ্ণ মোহিনী রূপ ধরে সেই রাতের জন্য বিয়ে করল নিষ্পাপ বীর শ্রেষ্ঠ ইরাবানকে। হায়, শেষ ইচ্ছেও তার প্রতারণা দিয়ে পূরণ করলে। আমি তোমার দ্বিতীয় স্ত্রী, কিন্তু তোমার কৌমার্য তুমি ভেঙেছিলে আমার কাছে। আর ইরাবান তোমার প্রথম পুত্র। অর্জুন, তুমি ক্ষমার যোগ্য নাও। তুমি আমার ভালোবাসাকে ঠকিয়েছ, তোমার প্রথম পুত্রকে নির্বিচারে বলি দিয়েছ। আমি ভালোবেসে তোমাকে পাইনি, আমার শেষ অবলম্বন ছিল ইরাবান। তোমরা তাকেও বীরের মৃত্যু দাওনি। তোমাকে ক্ষমা করিনি অর্জুন, তুমি শ্রদ্ধার যোগ্য নাও, ভালোবাসারও যোগ্য নাও। পাঞ্চালী অর্জুনের প্রথম পত্নী, ভাগ্যচক্রে পঞ্চস্বামী স্ত্রী। সারা জীবন বঞ্চনা আর লড়াইয়ের জ্বলন্ত উদাহরণ। দুঃশাসনের থাবায় ভেসে গেছে অযুত অযুত পাঞ্চালীর সম্ভ্রম। প্রতিটি রোমকূপে জন্ম নেয় ক্রোধী মধ্যম পাণ্ডব। বেদী বন্ধনহীন কুন্তলে রক্তবন্ধনের প্রতিজ্ঞা ভেসে থাকে। রক্তক্ষয়ী উরু ভঙ্গে রক্ত কবরী বন্ধনে জেগে ওঠেন যাজ্ঞসেনী। অতীতে চলে যায় গ্লানির ভবতি ভারতের, গ্লানিময় অধর্মের দিনগুলো। নিঃশঙ্ক হোক আমার উত্তর পুরুষ। চিত্রাঙ্গদা মণিপুর রাজকন্যা, অর্জুনের তৃতীয়া পত্নী, এক অসামান্য নারী। অভিশাপ না আশীর্বাদ আমার জানা নেই, তবে কন্যা হলেও পিতা আমাকে অস্ত্র চালনা শেখান। পিতার উত্তরাধিকারী আমি, যুদ্ধে শিকারে পারদর্শী। অসামান্য আমার কূটনৈতিক বোধ, রাজনীতি আমার রক্তে। নারী দুর্বল নয়, এটাই আমি জানতাম। তবু তৃতীয় পাণ্ডব, তোমাকে দেখে আমি পঞ্চস্বরে বিদ্ধ হলাম। আমার নারী সত্তা জেগে উঠল। আমি আত্মসমর্পণ করলাম তোমার কাছে। আমার জানা ছিল না আমি তোমার কাছে সাময়িক একজন নারী। দ্রৌপদীর বদলে প্রথমে উলুপি আর তারপর চিত্রাঙ্গদা। আমি তোমার ভালোবাসা ছিলাম না, তাই 1 বছর পরে বভ্রবাহনের জন্ম না হতেই তুমি চলে গেলে দ্বারকায়। তোমার সময় ফুরিয়ে আসছিল, আর দ্বারকায় পেয়ে গেলে সুভদ্রাকে, ভুলে গেলে আমাকে, উলুপিকে। আসলে আমরা তো দ্রৌপদীর বিকল্প ছিলাম। আমার কোনো চাহিদা ছিল না অর্জুন, আমার রাজত্ব ছিল। আমি মণিপুরের সর্বেশ্বর ছিলাম, আমার ছেলে ছিল। তুমি কখনো একলা মুহূর্তে মনে হতো একদিন কাউকে ভালোবেসেছিলাম। তৃতীয় পাণ্ডব, তোমার আমাকে মনে আছে? রামায়ণের এক উপত্যকা উর্মিলা, রাজা জনক ও সুনয়নার কন্যা। এক অন্যরকম প্রতিবাদী ছিলেন তিনি। দাদা দিদিরা, আমি উর্মিলা, সেই যে গো রামানুজ লক্ষণের স্ত্রী, রাজা দশরথের ছোট পুত্রবধূ। না, আমাকে পাবার জন্য কোনো পরীক্ষা দিতে হয়নি আমার স্বামীকে। সে পরীক্ষা দিয়েছিলেন রামচন্দ্র, হরধনু ভঙ্গ করে জিতেছিলেন সীতাকে। আমি ছিলাম ফাও। আমার বাবা মায়ের জন্ম দেওয়া সন্তান ছিলাম আমি, কিন্তু মজা দেখুন, আমি চিরকাল অবহেলাই পেয়েছি। আমার দিদিকে আপনারা জনক নন্দিনী বলেন।
আমি তো সুনয়নার গর্ভজাতা, রাজর্ষি জনক আমার পিতা, তাদের পালিতা কন্যা, শ্রেষ্ঠ শিক্ষার অধিকারিণী। আমি রইলাম ঘরের কোণা, শিক্ষাও সেরকম হলো বলার মতো না। সীতার জন্য সব কিছু শ্রেষ্ঠ, না হলে রাজর্ষি জনকের বদনাম হবে তো। ঔরসজাত কন্যাকে অবহেলা করাই ধর্ম। আমি শুধু কাব্যে নই, জীবনেও উপেক্ষিতা। তারপর চলে এলাম অযোধ্যাপুরীতে, রোশনাইয়ের পাশে প্রদীপ শিখার মতো মৃদু আলো নিয়ে। সীতার পাশে উর্মিলা, সূর্যের পাশে প্রদীপ। একদিন এলো সেই ভয়ঙ্কর দিন। বিমাতার চক্রান্তে রঘুবীর বনে চললেন, পতিব্রতা বৈদেহীও চললেন, আর চললেন রামানুজ। আমিও যেতে চাইলাম, পতির পাশে থাকা তো সতীর ধর্ম, কিন্তু অমোঘ নির্দেশ এলো আমাকে অযোধ্যায় থাকতে হবে, বৃদ্ধ বৃদ্ধা শ্বশুর শাশুড়িদের দেখাশোনা করার জন্য। রাজপুরীতে তো আরো রাজবধূ ছিল, সকলে তার স্বামীর সংসর্গে থাকলো, মায়াবনচরণী সীতাও। কিন্তু বিরহের আগুনে পুড়লাম একলা আমি। আর একা হয়ে পড়লেন লক্ষণ। প্রতিবাদী হলাম এবার। আমি ব্রহ্মচর্যে চলে এলাম। আসলে ব্রহ্মচারিণী তো হয়েই ছিলাম। আমার এই 14 বছরের অন্তরীণ অভিমানের নাম উর্মিলা নিদ্রা। রাজবাড়ির সমস্ত বৈভব ত্যাগ করে নিজেকে লোকচক্ষুর অন্তরালে নিয়ে গেলাম। উর্মিলা নিদ্রা 14 বছরের অন্তরীণ জীবন। স্বার্থপর বলবেন? বলুন, তবু উর্মিলা নিদ্রা আমার একমাত্র প্রতিবাদ ছিল। মহাভারতের এক অসামান্য নারী কুন্তী সারা জীবন ছেলেদের অধিকার প্রতিষ্ঠার জন্য লড়াই করেছিল। এক বিলম্বিত মাতৃত্বের কথা বলেন। রাজা সুরসেনের কন্যা, কি কারণ জানি না, পিতা আমাকে দান করলেন রাজা কুন্তী ভোজকে। এক ভাগ্য বিলম্বিত মেয়ে, ভার পেল দুর্বাসার সেবা করার। সেই সেবার ফলশ্রুতি বসুসেন বা কর্ণ। বিয়ে হলো ক্ষমতাহীন পাণ্ডুর সাথে। তার পুত্র লোভে 3 বার শয্যা সঙ্গিনী হলাম 3 বিভিন্ন পুরুষের। পাণ্ডুর পুত্র লিপ্সা নিবৃত্ত হলো না তবু। 4বার আবার পুত্রের আকাঙ্ক্ষা তার। আমি জানি যে আমার 4র্থ পুরুষ সঙ্গ হয়ে গেছে, তবু গোপন করলাম, না হলে যে সমাজ আমাকে শৈলিনী বলবে। ভদ্রজনেরা, রাজবধূ আমি কি শৈলিনী হতে পারি? আমি তখন মদ্রতনয়াকে বললাম, এবার তুমি মা হতে চেষ্টা করো। ভদ্রজনেরা, মাদ্রিও মা হলো। পাণ্ডু ও মাদ্রি দুজনের মৃত্যুর পরেই আমার একার যুদ্ধ শুরু হলো। হস্তিনাপুর ফিরে এলাম। ছেলেদের প্রতিষ্ঠা করার অসম লড়াই আমার একলার। আমার জন্যই কুরুক্ষেত্রের যুদ্ধ, আমার জন্যই পাঞ্চালী পঞ্চস্বামী স্ত্রী। কিন্তু আমি আমার অধিকার ছাড়িনি। আমার লড়াই সব বঞ্চনার বিরুদ্ধে। মা আমি, 5 পুত্রের মা। তাদের অধিকার, তাদের রাজ্য, তাদের ফিরিয়ে দেওয়া আমার কর্তব্য। কর্ণকে ভাসিয়ে দিয়েছিলাম, সে তো সুন্দর একটা শৈশব পেয়েছে। আমার পঞ্চপুত্র শৈশবে পিতৃহীন আগাছার মতো বড় হয়েছে। তাই ওদের কুরু রাজ্যের এক ছত্র অধিপতি করেছি আমি। এক প্রস্তরীভূত স্বপ্নের নাম অহল্যা। পাথর হয়ে থাকা তো রূপক। যুগের পর যুগ পেরিয়ে যুগান্ত আসে, অন্ধকারের দিকে ঠেলে দেওয়া আমি অহল্যা। ব্রহ্মা সৃষ্ট নিখুঁত এক সুন্দরী অহল্যা। ইন্দ্রের লুব্ধ দৃষ্টি থেকে দূরে থাকতে তারুণ্যের আদিতেই আমার স্থান হলো ঋষি গৌতমের আশ্রমে। রাধাবাড়া, গোপালন ইত্যাদি কাজে ব্যস্ত থাকলাম। অতঃকিম ব্রহ্মা ঋষি গৌতমের হাতেই আমাকে তুলে দিলেন। আমার পিতৃতুল্য মহর্ষি গৌতম চির ব্রহ্মচারী কন্যার বয়সী অহল্যার কাছে ব্রহ্মচর্য ভাঙলেন। কিছু পরে মোহভঙ্গ হলো, আর আমার ঠাঁই হলো সেই রাধাবাড়া, গোশালা, আশ্রমের কাজ।
সুন্দরীতম অহল্যা, অহল্যা তরুণী একলা যাপনে অভ্যস্ত হলাম। একদিন দেবরাজ ইন্দ্র এলেন মহর্ষি গৌতমের ছদ্মবেশে। আমি কি চিনতে পারিনি? পেরেছি, কিন্তু সমর্পণ করেছিলাম নিজেকে। তারপর অন্ধকারের জীবন, অপেক্ষার পর অপেক্ষা। বহু যুগ পরে রামচন্দ্র এলেন আমার প্রস্তরীভূত জীবন থেকে আমাকে উদ্ধার করতে। তখন তো জীবনের সব শেষ। হ্যাঁ গো ভদ্রজনেরা, আমি চিনেছিলাম, আমি ইন্দ্রকে চিনেছিলাম। এটা তো একটা প্রতিশোধ। আমার পিতা ও পতির বঞ্চনার মুখে আমার একটা সপাট প্রতিবাদ। চৈতির কলমের উপস্থাপনা কথা যখন স্বপ্ন নারী আজই সত্যি শেষ হলো। ধন্যবাদ রবীন্দ্রনাথ ঘোষ বাচিক সংসদকে ও শ্রী রিতেশ ঘোষকে। রচনা, গ্রন্থনা ও পরিচালনায় সুস্মিতা চক্রবর্তী। অংশগ্রহণে আমি সর্বাণী মাঝি, আমি শ্রাবণী সাহা, আমি বাণী মণ্ডল, আমি দেবী কর্মকার, আমি সুস্মিতা চক্রবর্তী। আমি মধুরিমা ব্যানার্জি। সমগ্র অনুষ্ঠানটা খুব ভালো হচ্ছে, এইভাবেই চলতে থাক। ধন্যবাদ।